ইন্ডিয়া আর বাকশালীরা লাফাইতেছে, বামেরাও লাফাইতেছে। পাকিস্তান থেকে বেলুচিস্তান নাকি আলাদা হয়ে গেল, পাকিস্তান থেকে আর এক বাংলাদেশ নাকি জন্ম নিতেছে। ওদের আনন্দের আর সীমা নাই। পাকিস্তান আবার ভাঙতেছে, দুর্বল হইতেছে। এরা বেলুচিস্তানের প্রেমিক হয়ে গেছে একেবারে। আরে জানেন তো ৭১-এর ২৫শে মার্চ বাঙালিদের উপরে যে পাকিস্তানের ব্যাটালিয়ন ঝেপে পড়েছিল না, সেই অপারেশন সার্চলাইট নাম নিয়ে, এটা ছিল বালুচ রেজিমেন্ট। তাও এদের বালুচ প্রেম আকাশে তুলেছে। এইদিকে যে মোদির গঠিত কক্রোচ জনতাপার্টির টলায় দিতেছে, ওই হুশ তাদের নাই। বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের কিছু সমস্যা তো আছেই, কিন্তু সেই সমস্যাটা কি? এটা কি বিচ্ছিন্নতার দিকে যাবে? আসেন আজকে সেই আলাপটা করি। পাকিস্তান নামের রাষ্ট্রটা জন্মানোর পরেও প্রায় ৭.৫ মাস বেলুচিস্তান একটা আলাদা দেশ ছিল। হ্যাঁ, নিজের পতাকা ছিল, নিজের পার্লামেন্ট ছিল, নিজের নেতা ছিল। সেই দেশ কই গেল? আজকে আমরা বেলুচিস্তান বলতে একটা প্রদেশ বুঝি পাকিস্তানের, কিন্তু ৪৭ সালে এই নামে কোনো একক জায়গা ছিল না। ৪টা আলাদা টুকরা ছিল, ৪ রকম শাসন। এক টুকরা ছিল ব্রিটিশ বেলুচিস্তান, এখানে কোনো রাজা নাই, ব্রিটিশরা নিজেরা শাসন করত নিজেদের অফিসার দিয়া। আর এই ব্রিটিশ বেলুচিস্তানের ভিতরেই আছে কোয়েটা, আজকের বেলুচিস্তানের রাজধানী। ব্রিটিশরা এই এলাকা দখল করেছিল কেন জানেন? ১৯বিংশ শতকে ব্রিটেন আর রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই চলতেছিল, যে মধ্য এশিয়া নিয়ে। ইতিহাসে যার নাম দ্য গ্রেট গেম। ব্রিটিশদের ভয় ছিল যে রাশিয়া আফগানিস্তান পার হয়ে ইন্ডিয়ায় ঢুকবে, আর আফগানিস্তান থেকে ভারতে ঢোকার যে রাস্তাগুলা, সেই জায়গায় হইতেছে কোয়েটা। তাই ব্রিটিশদের কাছে কোয়েটা কোনো শহর ছিল না, এটা দরজা ছিল। ওই দরজা তারা তালা দিয়ে দিছিল। আর কলাত, খারান, মাকরান, লাসবেলা, এই 4টা জায়গা ছিল দেশীয় রাজ্য, নিজেদের শাসক, ঘরের ব্যাপার নিজেরা চালায়, কিন্তু প্রতিরক্ষার পররাষ্ট্রনীতি ব্রিটিশদের হাতে। এরকম প্রিন্সলি স্টেট তো আরো ছিল, ইন্ডিয়াতেও ছিল, আমরা জানি। পার্থক্যটা জানাটা একটু জরুরি, কারণ দেশভাগের যে নিয়ম ছিল 2 রকম। ব্রিটিশরা যে জায়গায় নিজেরা শাসন করতো সেখানে ভোট দিছিল, আর দেশীয় রাজ্য হলে শাসকের সিদ্ধান্ত। তাই বেলুচিস্তান ৪৭-এ ভোট হইল ব্রিটিশ বেলুচিস্তানে। কোয়েটা সহ এলাকা ভোট দিয়া পাকিস্তানে চলে গেল। আর বেলুচিস্তানের সবচেয়ে বড় এবং প্রধান রাজ্য ছিল কলাত। শাসকের উপাধি ছিল খান। কলাতের খান মীর আহমেদ ইয়ার খান পাকিস্তানে যোগ দিলেন না, স্বাধীনতা ঘোষণা করলেন। মজার ব্যাপার কি জানেন? যে এই কলাতের আইনজীবী ছিলেন জিন্নাহ নিজে। ৪৬ সালে ব্রিটিশদের সামনে কলাতের সার্বভৌম মর্যাদার পক্ষে যুক্তি দিয়েছিলেন জিন্নাহ নিজেই। এখন কলাতের অবস্থাটা দেখেন, তার উত্তরে ব্রিটিশ বেলুচিস্তান, ভোটে পাকিস্তানের। তার 3 পাশে খারান, মাকরান আর লাসবেলা, শাসকরা পাকিস্তানে যোগ দিয়ে দিচ্ছে। খান মাঝখানে স্বাধীন, কিন্তু চারিদিকে পাকিস্তান। গোয়াদার তখন ওমানের ছিল, এটা বেলুচিস্তানের না। পাকিস্তান ওইটা কিনে নিছে 1958 সালে, টাকা দিয়ে কিনে নিছে ওমানের কাছ থেকে। এমন অনেক জায়গা, অনেক রাষ্ট্র আর এক রাষ্ট্রের কাছ থেকে কিনে নেয়। মানে যেমন আলাস্কা কিনে নিছে আমেরিকা, রাশিয়ার কাছ থেকে। মানে বেলুচ কখনোই ঐক্যবদ্ধ ছিল না, আর খানের কর্তৃত্ব সব বেলুচ সর্দার মানতও না। তো পাকিস্তানের স্বাধীনতার পরে জিন্নাহ ১৪ আগস্ট ১৯৪৭ থেকে ১১ মার্চ ১৯৪৮ পর্যন্ত খানদের সাথে দফায় দফায় আলোচনা চালাইছেন যে পাকিস্তানের কাঠামোর ভেতরে স্বায়ত্তশাসনের প্রস্তাব নিয়ে কিভাবে এটা ম্যানেজ করা যায়। তারপর ২৭শে মার্চ ১৯৪৮ পাকিস্তান সেনাবাহিনী দেয়া কলাত ঘিরে ফেলে। সব মার্চ মাসে সব গ্যাঞ্জাম ওদের। বাংলাদেশেও, পূর্ব পাকিস্তানেও ২৫শে মার্চ, ২৭শে মার্চ। তো যাই হোক, খান পাকিস্তানের অন্তর্ভুক্তিতে সাইন করে দেয়। তার ভাই প্রিন্স আব্দুল করিম এটা আবার মানে না, সে পাহাড়ে চলে যায়, বিদ্রোহ করে। তারপরে কি হইল? তারপর থেকে আজ পর্যন্ত 5 বার বড় বড় বিদ্রোহ হয়েছে। 48, 58, 62, 73, 2003। আর 2006 সালে এমন একটা ঘটনা ঘটলো যেটা আন্দোলনের চরিত্রই বদলাই দিল। নবাব আকবর বুকতি, উনি কে ছিলেন এটা বোঝাটা জরুরি। আসেন এটা বুঝে দেখি। ইনি খুব গুরুত্বপূর্ণ চরিত্র, এবং এইখানে গ্যাঞ্জামের শুরু। উনি ছিলেন সোহরাওয়ার্দীর মতো একটা ক্যারেক্টার। সোহরাওয়ার্দীকে মুসলিম লীগ থেকে বের করে দিছিল, কিন্তু এর ফলে কিন্তু পাকিস্তান ভাঙছে, পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেছে। আমি এটা নিয়ে একটা এপিসোডও করছি। একই ঘটনা ঘটছে বুকতির সাথে। বুকতি ছিলেন সবচেয়ে বড় বেলুচ উপজাতির প্রধান, কিন্তু শুধু সর্দার না, তিনি পাকিস্তানের রাজনীতির লোক ছিলেন, ইন্টারনাল লোক ছিলেন। উনি ছিলেন বেলুচিস্তানের গভর্নর, পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। অর্থাৎ তিনি ছিলেন সেই লোক যিনি বেলুচদের একটা রাষ্ট্র ব্যবস্থা ভেতরে রাখছিলেন, তার মাধ্যমে পাকিস্তান বেলুচদের সাথে কথা বলতো। উনি ছিলেন সেতু। তার দাবিও ছিল এই ব্যবস্থার ভেতরেই যে গ্যাসের ন্যায্য রয়্যালটি চায়, বেলুচিস্তানের গ্যাসের প্রাদেশিক স্বায়ত্তশাসন চায়, স্বাধীনতা চায় না। কিন্তু তারপর সম্পর্ক ভাঙলো, বুকতি পাহাড়ে চলে গেল। ওই যে আগে
বিদ্রোহ কইরা। তারপরে 2006 সালের আগস্টে সেনা অভিযান হইল, উনি নিহত হইলেন বুকতে। বয়স তখন ওনার 80-র কাছাকাছি, বয়স্ক মানুষ। তাইলে বার্তাটা কি গেল? যদি বুক্তিও নিরাপদ না হন তাহলে আলোচনার টেবিলে বসে লাভ কি? যেই লোক গভর্নর ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, উনারাই যদি পাহাড়ে চলে যেতে হয় বিদ্রোহ কইরা, ওখানে যে মরতে হয় সেনা অভিযানে, তাহলে ব্যবস্থা ভেতরে থাকার যুক্তিটা কোথায়? এইখান থেকে আন্দোলনটা বদলাই গেল। আগে দাবি ছিল অধিকারের, রয়্যালটির, স্বায়ত্তশাসনের, চাকরির, দর কষাকষির দাবি, পরে দাবি হয়ে গেল বিচ্ছিন্নতার। আর নেতৃত্ব সর্দারের হাত থেকে সরতে শুরু করলো তরুণদের হাতে, যারা এই আলোচনায় বিশ্বাস করে না। পাকিস্তান একজন সর্দারের মারছে, মায়েরা নিজেই নিজের সেতুটাকে ধ্বংস করে দিছে। তো এখানে ইন্ডিয়ার ভূমিকা কি? 2016 সালে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মোদি বেলুচিস্তানের কথা কইল। ছোট ব্যাপার মনে হইতে পারে, কিন্তু এতদিন ভারতের অবস্থান ছিল যে পাকিস্তানের ঘরের ব্যাপার, ইন্টারনাল অ্যাফেয়ার। ওই দিন থেকে ভারত বলল যে না, এটা আমরাও বলবো। সে বলল যে বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন হইতেছে। আবার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2014 সালে এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিল। বক্তৃতার সারমর্ম খুবই সোজা: পাকিস্তান যদি ভারতের ভিতরে গোলমাল পাকায়, তাহলে ভারতও পাকিস্তানের দুর্বল জায়গায় হাত দিবে। দুর্বল জায়গায় কোনটা? বেলুচিস্তান। বেলুচের আবার কিছু স্বাধীনতাকামী পাকিস্তানি সাইডে চলে যায়, যে কয়েকজন ইন্ডিয়ার রাজনৈতিক আশ্রয় নেয়, দিল্লিতে সমাবেশ করে, ইন্ডিয়ান মঞ্চে বক্তৃতা দেয়। আবার 2016 সালে পাকিস্তান একজনকে গ্রেপ্তার করে, নাম হইতেছে কুলভূষণ যাদব, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান নেভির সাবেক অফিসার। পাকিস্তানের একটা ভিডিও প্রকাশ করে, ওইখানে এই নেভির সাবেক কর্মকর্তা গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করছে, যদিও ওই ভিডিওটা ধারণ করা হয়েছে জেলের ভিতরে পাকিস্তানের হেফাজতে। যাই হোক, তো বাঙ্গু বাকশালী আর বামেরা যে স্বাধীন বেলুচিস্তান নিয়ে লাফাইতেছে, এটা কই থেকে আসলো? 2026-এর 23 জুলাই এই এক্স এর হ্যান্ডেলে মিরিয়ার বালুচ নামে একজন নির্বাসিত বালুচ অ্যাক্টিভিস্টের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটা বিবৃতি আসলো। দাবি কি? যে বেলুচিস্তান এখন স্বাধীন, 85% ভূখণ্ড নিয়ন্ত্রণে, জাতীয় সঙ্গীত হয়েছে, পতাকা হয়েছে, বালুচি ফালুচ নামে নাকি মুদ্রাও চালু হয়েছে, সোনা তামার খনি, 150-এর বেশি গ্যাস ক্ষেত্র, 1200-এর বেশি কয়লা খনি এখন ওদের হাতে, 5 লক্ষ সেনা দিয়ে নাকি বাহিনী করেছে। হুরে বাপরে, তাহলে বাংলাদেশের চাইতে 3 গুণ বড় বাহিনী করেছে। আর কইছে 2026 সাল শেষ হওয়ার আগে পাকিস্তানের উৎখাত করা হবে। তারপরে এটা ইন্ডিয়ান মিডিয়া তুলে নিল। আকাশবাণী থেকে শুরু কইরা ডেকান ক্রনিকল, সানডে গার্ডিয়ান, একের পর এক সবাই এটা তুলে প্রচার করা শুরু করলো। তারপরে এটা আমাদের বাঙ্গুল্যান্ডে আসলো। তাহলে এক্স থেকে আসলো দিল্লি, দিল্লি থেকে ঢাকা, 3 ধাপ। তবে এটা প্রথমবার না, এই মিরিয়ার বালুচ থেকে একই কাজ করছিল 2025-এর মেতে। স্বাধীনতার ঘোষণা, জাতিসংঘে আবেদন, ভারত আর ব্রিটেনের কাছে স্বীকৃতির আহ্বান, শুধু নামটা আলাদা ছিল। 2025-এ ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ বেলুচিস্তান, 2026-এ রিপাবলিক অফ বেলুচিস্তান। 1 বছরের দেশের নাম বদলাই গেছে। মাইর খেলে নাকি বাপের নাম ভুলে যায়, দেশের নাম ভুলছে কেমনে? আর স্বীকৃতি চাইলো কার কাছে? ইন্ডিয়ার কাছে চেয়েছে, ব্রিটেনের কাছে চেয়েছে। এবার আসেন দেখি আসল আলাপে, বেলুচিস্তান কি স্বাধীনতা পারবে? এইটার উত্তরটা লুকায় আছে বেলুচিস্তানে না, উত্তরটা এখন অন্য জায়গায়, মালাক্কা প্রণালীতে। কেমনে? এত দূরে। এইখানে আসে চীন ফ্যাক্টর। চীনের প্রবলেমটা একটু বুঝে নিই আমরা। চীন পৃথিবীর সবচেয়ে বড় তেল আমদানিকারক, কিন্তু কারখানা চলে তেলে, গাড়ি চলে তেলে, সেনাবাহিনী চলে তেলে, কিন্তু চীনের নিজের তেলের কোনো খনি নাই। আসে মিডল ইস্ট থেকে, আফ্রিকা থেকে। আর সেই তেল জাহাজে করে আসে একটাই রাস্তা দিয়া, মালাক্কা প্রণালী। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মাঝখানে একটা সরু গলা। চীনের আমদানি করা তেলের প্রায় 80% আসে এই গলা দিয়া। আর এই গলার সবচেয়ে সরু জায়গাটা প্রস্থ কত জানেন? 2.8 কিলোমিটার। কয়েকটা যুদ্ধজাহাজ যদি ওইখানে দাঁড়ায় যায়, পাহারা দেয়, পৃথিবীর 2য় বৃহত্তম অর্থনীতির শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। আর ওই এলাকায় কার নৌবহর করে? আমেরিকার নৌবহর করে, ইন্ডিয়ান নৌবহর করে, দুইজনে তো চীনের প্রতিদ্বন্দ্বী, তাই না? তো এইটারে স্ট্র্যাটেজিস্টটার নাম দিছে মালাক্কা ডিলেমা। এটার সমাধান কি? সমাধান একটাই, বিকল্প রাস্তায় জাহাজ যদি মধ্যপ্রাচ্য থেকে সরাসরি তেল আনে, তাহলে কেমনে আনবে? মধ্যপ্রাচ্য থেকে সরাসরি পাকিস্তানে তেল নামায় যদি, আর সেই তেল সড়ক এবং রেলপথে চীনে চলে যায়, তাহলে মালাক্কা লাগেই না। এই পরিকল্পনার নাম হচ্ছে সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। 3000 কিলোমিটার সংযোগ, চীনের পশ্চিম প্রান্ত থেকে আরব সাগর পর্যন্ত। আর করিডোরের শেষ মাত্র সমুদ্রের দরজা হচ্ছে গোয়াদার বন্দর, বেলুচিস্তান। হ্যাঁ, অঙ্কটা বুঝিছেন? মালাক্কা দিয়ে ঘুরে তেল চীনে পৌঁছাতে লাগে 12,000 কিলোমিটার পথ লাগে, আর গোয়াদার দিয়ে গেলে 2000, 6 ভাগের 1 ভাগ। কম খরচ, কম সময়, আর শত্রু নৌবহরের নাগালের বাইরে।
বেলুচিস্তানের মাটি এখন সেই জন্য শুধু পাকিস্তানের প্রদেশ না, এই মাটি চীনের জ্বালানি নিরাপত্তার একটা অংশ হয়ে গেছে। বেলুচিস্তান স্বাধীন হলে কি হবে? চীনের $65 বিলিয়ন বিনিয়োগ আটকা পড়ে যাবে। মানে মালাক্কা ডিলেমার যে সমাধান একমাত্র, সেটা চীনের হাতছাড়া হয়ে যাবে। চীন সেটা হইতে দিবে? তাই চীন সবসময় স্বাধীন বেলুচিস্তানের বিপক্ষে দাঁড়াবে, সেটা পাকিস্তান প্রীতি থেকে না, অঙ্ক থেকে। আর চীন বাধাটা দিবে কোথায়? কোনো দেশ স্বাধীন হয় কাগজে তো না, মাটিতে। স্বাধীনতা আসে আগে মাটিতে জিতে, স্বীকৃতি আসে ঘটনার পরে। ঘটনাটা আগে ঘটতে হয়। এখন বেলুচিস্তানে ওই ঘটনা ঘটতে হইলে কি লাগবে? পাকিস্তান রাষ্ট্রে ওই মাটিতে হারাইতে হবে, আমরা যেভাবে হারাইছিলাম বাংলাদেশের মাটিতে। আর চীন ঠিক এটাই হইতে দিতেছে না। $65 বিলিয়ন ওই মাটিতে বাধা আছে। মালাক্কার বিকল্প রাস্তা ওই মাটির উপর দিয়া। তাই চীন পাকিস্তানরে দেয় অস্ত্র, নজরদারি প্রযুক্তি দেয়, কূটনৈতিক ঢাল দেয়, আর অর্থনৈতিক অক্সিজেন দেয়। প্রত্যেকবার পাকিস্তানের অর্থনীতি যখন ভাঙনের মুখে যায়, চীন ঋণ দেয়। প্রত্যেকবার যখন বেলুচিস্তানে অভিযান লাগে, অস্ত্র লাগে, সেটা চীন দেয়। তাহলে বেলুচদের লড়তে হয় পাকিস্তান সেনাবাহিনীর সাথে, কিন্তু ওই সেনাবাহিনীর পিছে দাঁড়ায় আছে একটা পরাশক্তি, যার নিজের তেলের রাস্তা ওই মাটির উপর দেওয়া যায়। এটা কোনো কূটনৈতিক বাধা না, এটা একটা স্ট্রাকচারাল বাধা। আবার এই চাইনিজরা আসাতে এই প্রজেক্টে বিদ্রোহীদের একটা নতুন ক্ষমতা দিছে, সেই এর সাথে সেই ক্ষমতাটাও হয়ে গেছে বিদ্রোহীদের জন্য নতুন ফাঁদ। কেমনে? 2015-র আগে বেলুচ বিদ্রোহীদের অবস্থা কি ছিল? তারা লড়তো পাকিস্তান সেনাবাহিনীর সাথে, সেনা চৌকিতে হামলা করতো, পাইপলাইনে উড়াই দিত, রেল লাইন কাটতো। আর সেই খবর বেলুচিস্তানের বাইরে কেউ জানতো না, আমরা জানতাম না। পাকিস্তানের ভিতরের একটা প্রদেশে গোলাগুলি একটা আন্তর্জাতিক মিডিয়ার কাছে কোনো খবরই না। তারপরে চীন যখন আসলো, সিপিইসি প্রজেক্ট যখন হইলো, চীনা প্রকৌশলী আসলো, চীনা শ্রমিক আসলো, চীনা কূটনীতিক আসলো, চীনা টাকা আসলো, আর বিদ্রোহীদের হাতে হঠাৎ একটা নতুন লক্ষ্যবস্তু আসলো। 2018-তে করাচির চীনা কনসুলেটে হামলা হইল। এরপর একের পর এক চীনা প্রকৌশলীদের বহরে হামলা, গোয়াদারে হামলা, চীনা নাগরিকদের উপরে আক্রমণ। এখন খবরটা আর পাকিস্তানের একটা প্রদেশের গোলাগুলি না, এখন খবরটা চীনা নাগরিক নিহত। এটা বেজিং পর্যন্ত যায়, এটা আন্তর্জাতিক মিডিয়ায় চলে যায়। এখন বেলুচিস্তান লিবারেশন আর্মি, ওদের যে সশস্ত্র গ্রুপ, ওদের হাতে এমন একটা কার্ড আসলো যা আগে কোনোদিন ছিল না। তারা এখন একটা পরাশক্তিরে ব্যথা দিতে পারে, কিন্তু ওই কার্ড দিয়ে স্বাধীনতা কেনা যায় না। কেন? বিদ্রোহীরা মনে করে যে চীনরে যথেষ্ট ব্যথা দিলে চীন পিছিয়ে যাবে, বিনিয়োগ তুলে নেবে, পাকিস্তানের উপর চাপ দেবে সমঝোতার জন্য। কিন্তু বাস্তবে উল্টাটা ঘটে, চীন সরে যায় না। কারণ ওই মালাক্কার বিকল্প রাস্তা তো একটাই, ওইখান দিয়ে। তাহলে চীন কি করে? চীন পাকিস্তানকে বলে নিরাপত্তা নিশ্চিত করো, আর পাকিস্তান সেটা কিভাবে করে? আরো সেনা পাঠায়, আরো অভিযান করে, আরো নজরদারি করে। চীন অস্ত্র দেয়, নজরদারি প্রযুক্তি দেয়, আর চাপ দেয় আরো কড়া অভিযানের জন্য। ওদের আক্রমণটাই ওদের দমনের যুক্তি তৈরি করে। প্রত্যেকটা হামলা পাকিস্তান সেনাবাহিনীর একটা উপহার দেয়, একটা কারণ উপহার দেয়। চীনের কাছে আরো সাহায্য চাওয়ার কারণ, বেলুচিস্তানে আরো কঠোর হওয়ার কারণ। এরই ফাঁদ। বেলুচ বিদ্রোহীদের হাতে একটাই বড় অস্ত্র, চীনা স্বার্থে আঘাত। ওইটা ব্যবহার না করলে কেউ তাদের কথা শুনবে না, আর ব্যবহার করলে তাদের উপরে দমন পীড়ন আরো বাড়ে। যেইটা তাদের একমাত্র ক্ষমতা, সেটাই তাদের একমাত্র শৃঙ্খল হয়ে গেছে, একেবারে মাংকি চিপা। তার উপরে একটা ভূখণ্ডের আলাদা রাষ্ট্র হওয়ার যে বৈশিষ্ট্য লাগে, তার কিছুই নাই বেলুচিস্তানে। 1933 সালের মন্টেভিডিও কনভেনশন বলে যে রাষ্ট্র হইতে 4টে জিনিস লাগে: স্থায়ী জনসংখ্যা, এদের জনসংখ্যা 1.5 কোটি মাত্র, যাই হোক আছে মোটামুটি। একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগে, ঠিক আছে বুঝলাম, আছে সীমানা আছে, কিন্তু নিয়ন্ত্রণ কার হাতে? নিয়ন্ত্রণ লাগে। কার্যকর সরকার তো নাই, প্রশাসন, বিচার, রাজস্ব আদায়, কর্তৃত্ব প্রয়োগ কোনোটাই নেই। উল্টা জুলাইয়ে 2026-এ প্রাদেশিক সরকার ক্যাবিনেট মিটিং করতেছে। অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষমতাও তো তাদের নাই, কেউ সম্পর্ক করতে রাজিও না, দুইটায় ফেলতো। আর 1971-এর সাথে তুলনাই হলো, বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের, নির্বাচনে জিতছিল। বেলুচরা পাকিস্তানের 5%-এরও কম জনগোষ্ঠী। পূর্ব পাকিস্তান ছিল 1200 মাইল দূরে, বেলুচিস্তান স্থলবদ্ধ, ল্যান্ডলকড। পাঞ্জাব থেকে সাজোয়াবহর ঢুকতে কোনো বাধা নাই তো। আর পাশে ইরান, ইরান কোনো সাহায্য করবে? 1971-এ ভারত শুধু সহানুভূতি দেখায় নাই, সেনা পাঠাইছিল, সরাসরি যুদ্ধ নামছিল। সরাসরি যুদ্ধ নাম টানলে আমাদের খবর ছিল। আর যুদ্ধ শেষ হওয়ার আগে ইন্ডিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিল, তারপর একে একে অন্যরা। 9 মাসের মধ্যে বাংলাদেশ একটা স্বীকৃত রাষ্ট্র। আর বেলুচিস্তানের দিকে তাকান, একটা রাষ্ট্র আজ পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে, দেয় নাই। না চীন, না ইরান, না আফগানিস্তান, না আমেরিকা, এমনকি ইন্ডিয়াও না। সেনা তো দূরের কথা, কথা বলা আর স্বীকৃতি দেওয়া এক জিনিস না। কথা বলা সস্তা, স্বীকৃতি দিলে দায় নিতে হয়। তার উপরে দেখেন 71-এ কার সাথে, বাংলাদেশের কার সাথে কথা বলতে হবে? একটা দল ছিল তো, আওয়ামী লীগ ছিল, একটা নেতা ছিল, একটা প্রবাসী সরকার ছিল, যার ঠিকানা ছিল, মন্ত্রী ছিল, রেডিও ছিল, একটা সেনাবাহিনী ছিল। যে কোনো দেশ চাইলে জানতো কার হাতে চিঠি দিতে হবে। এখন বেলুচিস্তানে কার হাতে চিঠি দিবে?
বেলুচিস্তান লিবারেশন আর্মি আছে সশস্ত্র, 3 দেশে সন্ত্রাসী তালিকাভুক্ত এরা। বিএলএফ আছে, আলাদা সংগঠন, আলাদা কমান্ড। আর নির্বাচিত বেলুচ জাতীয়তাবাদী দলও আছে যারা পাকিস্তানের পার্লামেন্টেই বসে। এই 3টে গ্রুপই বেলুচদের হয়ে কথা বলে, 3জন 3 রকম কথা বলে। কেউ চায় স্বাধীনতা, কেউ চায় স্বায়ত্তশাসন, কেউ চায় সম্পদের ন্যায্য ভাগ। আর এক্সে বসে রাষ্ট্র ঘোষণা করছে ওই 3 জনের কেউই না। তবে একটা কথা সত্য, পাকিস্তান কখনো বেলুচিস্তানরে নিজের করতে পারে নাই। 78 বছর 5টা বিদ্রোহ হয়েছে। দেশের আয়তনের প্রায় 44% একটা প্রদেশ, যেখানে রাষ্ট্র এখনো সেনা ছাড়া ঢুকতে পারে না। 2 পক্ষই হাঁটতেছে ওইখানে। আর এই হাটটাই পাকিস্তান রাষ্ট্রের আসল পরিচয়। দেশের 1/3 বেশি এলাকার মানুষরে নাগরিক হিসাবে না, একটা সাবজেক্ট হিসাবে শাসন করে। পাকিস্তানের শাসক মহাবেকুব সবসময়, হিস্টোরিক্যালি। এই বেকুবি করছিল তারা 1971-এ। সে বেকুবি থেকেও এরা কিছু শেখে নেয়। বেলুচিস্তান বিচ্ছিন্ন হবে না, কিন্তু সেটা অগ্নিগর্ভ হয়ে থাকবে কেন? এতদিনে একজন নেতা এটাকে শান্ত করতে পারলো না কেন? না পলিটিক্যালি, না স্ট্র্যাটেজিক্যালি। পাকিস্তান দুর্বল হওয়া মানে এই অঞ্চলে ভারতের শক্তি বৃদ্ধি। সেটা তো আমরা চাই না। তাই আমরা চাই না পাকিস্তান দুর্বল হোক, কিন্তু আমরা এটাও চাই না পাকিস্তান বেকুবি করুক। বেলুচিস্তানে শান্তি আসতে হবে, তারা তাদের ন্যায্য অধিকার পাইতে হবে। সেনা দিয়া বেলুচিস্তানকে যেন শাসন করতে না হয়, তেমন রাজনৈতিক সমাধান আসুক, আমরা এই কামনা করতে পারি। আর বাঙ্গু বাকশালী বামেদের বলি চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না, আর শকুনের দোয়ায় গরুও মরে না।